আজকের এই আলোচনা সভায় উপস্থিত আপনাদের সকলকে, মানে যারা বৃহত্তর রাইট পরিবারের সদস্য এবং আমাদের মাঝে আমাদের রয়েছেন আমাদের পরিচালক মহাশয়, অন্যান্য ব্রাঞ্চের সমস্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়রা, সকলকে আমি আমার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন জানাই। যারা বিভাগীয় প্রধান রয়েছেন তাদের মধ্যে বয়সে আমি সব থেকে কম, বয়স অভিজ্ঞতা সবকিছুতেই আমি কম, শুধু তারুণ্য শক্তিতে হয়তো খানিকটা বেশি। তো শুরু করার আগেই যে স্যার যেটা ছুঁড়ে দিয়েছে আমার দিকে, যে চোখে না দেখলে নাকি ভূগোল অনুভব করা যায় না বা বিশ্বাস করা যায় না, এই কথাটাতে যারা বিশ্বাস করে আমি তাদের মধ্যে একজন। ভূ আর গোল, তো এই পুরো আমাদের আশপাশটা যেটা আমরা প্রতিনিয়ত দেখি অনুভব করি, এটা কিন্তু ভূগোল। সুতরাং আমরা যদি চার দেওয়ালের মধ্যে আবদ্ধ হয়ে পড়ি, বাইরেটা না বেরোবে, তাহলে কিন্তু ভূগোল সম্পর্কে জ্ঞান সম্ভব নয়। তো স্যার যেটা ছুটেছে তার ইঙ্গিত বা উদ্দেশ্যটা আমি জানি, তারপরে বলা এটাই, মানে আমার আমি যা লিখে এনেছি তার মধ্যে পরবর্তীতে ছিল যে বাচ্চাদেরকে যত বেশি আমরা সেই পরিবেশের কাছাকাছি নিয়ে যেতে পারবো, প্রকৃতির কাছাকাছি নিয়ে যেতে পারবো এবং তাদেরকে দেখাতে পারবো, তত বেশি সুবিধা হবে তাদের বুঝতে এবং জানতে। এই কথাটাই আমি গত মিটিংয়েও বলেছিলাম। মানে গত মিটিংয়ে ভূগোল নিয়ে একটা সমস্যা হয়েছিল, একটা বাকবিতণ্ডা হয়েছিল। আমার যেটা মতামত বা প্রস্তাব ছিল সেটা এই রিলেটেড, মানে আমি যদি না দেখাই, আমি যদি না বোঝাই, তাহলে কিন্তু ভূগোলের জ্ঞানটা সম্পূর্ণরূপে হয়। আমি বলছি পৃথিবীর নিরক্ষীয় ব্যাসটা পৃথিবীর মেরু ব্যাসের থেকে খানিকটা বেশি। আমি ক্লাসে বলবো, 5 বার বলবো, 10 বার বলবো, বলেই যাবো, মাপ দিয়ে বলবো, দৈর্ঘ্য কিলোমিটার মিলিমিটার দিয়ে বলবো, মাথায় ঢুকবে না যতক্ষণ আমি ছবি ছাড়ব। সুতরাং ছবি, ওদের বাস্তব ধারণা, ওদেরকে বাইরে বের করে আনা, মাঠের মধ্যে আনা, আশপাশটা দেখা, চেনানো, তার মধ্যেই ভূগোল লুকিয়ে আছে। ভূগোল তো পৃথিবীর সাথে মানুষের সম্পর্ক, পৃথিবীর সাথে প্রকৃতির সম্পর্ক কি ব্যাখ্যা হবে। সুতরাং ইঙ্গিতটা পরিষ্কার এবং আমাদের কি করতে হবে সেই কাজটাও পরিষ্কার। ক্লাস 6 এ যারা আসছে তারা প্রথমে ভূগোল শব্দটা সম্পর্কে জানবে, কারণ এতদিন তারা ভূগোলটা পড়ে, ইতিহাস এবং ভূগোল এই দুটো সাবজেক্ট ক্লাস 6 থেকে অ্যাড হয়েছে। সুতরাং আমাকে প্রথমেই ওদের কাছে একটু ধারণাটা ক্লিয়ার করতে হবে যে ভূগোলটা কি, ভূগোলটা কেন খায় না মাথায় দেয়, কি হবে এটা দিয়ে, কিরকম হবে। সেটা যত বেশি মনোগ্রাহী হবে, যত বেশি আপনি ওদেরকে টাচ করতে পারবেন, বাকি পুরো বছরটা আপনার, যে আপনি ওদের মধ্যে থাকবেন কি থাকবেন। এরকম হতে পারে যে ভূগোল ক্লাসটা ওদের সব থেকে বেশি ভালো লেগে গেল, এবং আমি তো মনে করি, আমি দেখেওছি, মানে এখানেও হয়তো অনেক শিক্ষক আছেন যাদের স্কুল জীবনে ছোটবেলায় ভালোবাসার বিষয়টা ভূগোল ছিল। সুতরাং এইগুলো আমাদেরকে প্রথমত মনে রাখতেই হবে। এবং আজকে যে বিষয়ে বলবার, মানে যে আলোচনা নিয়ে আমরা এখানে মিলিত হয়েছি, মানে কিভাবে আমরা আরো বেশি সাকসেসফুল হতে পারি, আরো বেশি সামনের দিকে এগিয়ে যেতে পারি, সেই বিষয় নিয়ে আলোচনা। তো গত মিটিংয়ে ডিরেক্টর স্যারের সাথে আমার একটা কথোপকথন এবং তার একটা বক্তব্যের নির্দেশ দিয়ে আমি শুরু করব। স্যার আমায় বলেছিলেন যে কৌশিক, এমন একটা পথ বাতলাও যাতে স্যার তোমার বাচ্চার নাম্বার কাটতে পারবে না। কি এমন আছে, মানে তোমার কাছে কি এমন কোনো অস্ত্র আছে যেটা দিয়ে স্যার 0.5 নাম্বার বা 1 নাম্বার কোনো প্রশ্ন থেকে কাটতে পারবে না। আমি স্যারকে একটা উপায় বলেছিলাম যে বিশেষ করে আমাদের যে ছোট প্রশ্নগুলো হয় সেগুলোর উপরে যদি আমরা বেশি করে গুরুত্ব আরোপ করি। বড় প্রশ্ন একটা লিখতে হয়, 5 মার্কের হয়তো 3টে বা 4টা লিখছে, কিন্তু 2 মার্কের 6টা প্রশ্ন লিখতে হয়, 3 মার্কের 4টা প্রশ্ন লিখতে হয়। আমাদের সাকসেস পয়েন্ট বা আমাদের ফোকাস যদি সেই 2, 3, 1 এমসিকিউ, কলাম ম্যাচিং এগুলোর উপরে থাকে, তাহলে আমরা কিন্তু সাকসেসের দিকে খানিকটা এগিয়ে যাই। এবং এবছর আমাদের বা দর্শকগুলো সমস্ত ব্রাঞ্চের যে রেজাল্ট হয়েছে, তাতে আমার মনে হয় যে আমরা খানিকটা সাকসেসের পথে গেছি। এবং তার কারণ হচ্ছে এই গুরুত্ব আরোপ করা, যে এমন ভাবে আমরা বাচ্চাদেরকে বোঝাবো বা বলবো, বা এমন ভাবে ওরা ওদের উত্তরটা প্রিপেয়ার করবে যাতে শিক্ষকের 0.5 নাম্বারও কাটার জায়গা থাকবে না। 7, 8 এবং 6 এর আমাদের অনেক বাচ্চা আছে যারা পুরো 90 দিয়েছে। প্রায় সেই সংখ্যাটা 15 থেকে 20 জন মতো।
যাদের খাতাতে একটি নাম্বারও কাটা যায়নি, সঙ্গত কারণেই কাটা যায়নি। এবং সেটাকে নিয়ে আমরা যারা শিক্ষক তারাও নিজেদের মধ্যে কাটাছেড়া করে দেখেছি যে এই খাতাগুলোতে নম্বর কাটার জায়গা নেই। তাহলে আমাদের সেই জায়গাটাতে পৌঁছতে হবে। এবার যে বিষয়গুলো আমার কতগুলো বিষয় বলবার আছে, মানে সেটা আমার মত থেকে মনে হয়েছে। বাকি আমি শুরুতেই বললাম যে আমি বয়স অভিজ্ঞতা সবেতেই ছোট, আপনারা যা বলবেন আপনাদের মতামত আমার কাছে শিখে থাকছে। প্রথম আমার যেটা মনে হয়েছে যে এটা সবারই হয় এবং এটাই আমাদের মেইন পয়েন্ট, যে আমরা টেক্সট বুকের ওপরে ফোকাস করব। স্কুল কোনো নোট বইকে এনকারেজ করে না, আমাদের বুক লিস্টেও কোনো নোট বইয়ের কথা লেখা নেই। সুতরাং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা প্রদত্ত যে টেক্সট বুকগুলো, আমরা যেন আমাদের সর্বোচ্চ গুরুত্ব সেই টেক্সট বুকের উপরে প্রদান করি। কোনো বাচ্চা একটু ভালো সে নোট বই নিয়ে পড়তে চাই সে পড়বে, কিন্তু আমরা যেন নোট বই পড়াশোনাই না বই, আমাদের সর্বোচ্চ গুরুত্বটা যেন টেক্সট বুকের উপরেই থাকে। এই যে বললাম ক্লাস 6 এ যারা উঠবে তারা প্রথম ভূগোল সম্পর্কে জানবে। ভূগোলের আবার দুটো ভাগ আছে, একটা প্রাকৃতিক, একটা আঞ্চলিক। সুতরাং ভূগোল বিষয়ে শুধু সব ধারণা ক্লিয়ার করলেই হলো না, এই প্রাকৃতিক আর আঞ্চলিকের ভাগটাও আমাকে বোঝাতে হবে। প্রাকৃতিক মানে যারা আমরা পড়েছি সাবজেক্টটা নিয়ে তারা আমরা নিজেরাই জানি যে প্রাকৃতিকটা কমপ্লিটলি ডিফারেন্ট, আঞ্চলিকটা কমপ্লিটলি ডিফারেন্ট। দুটোর সাথে দুটোর কোনো সাদৃশ্য নেই। যারা মাস্টার্স পাস করেছে তাদের স্পেশালাইজেশন পেপারেও আলাদা হয়ে যায়, কেউ প্রাকৃতিকের দিকে থাকে, ফিজিক্যালের দিকে থাকে, কেউ রিজিওনাল দিকে চলে যায়। সুতরাং আমরা যদি বাচ্চাদের মধ্যে গোড়াতেই এই পার্থক্যটা নিরূপণ করতে পারি যে এটা প্রাকৃতিকের অংশ এবং এটা আঞ্চলিকের অংশ এবং দুটো দুরকম ভাবে গুরুত্বপূর্ণ, তাহলে মনে হয় ওদের কাছেও সেই ধারণাটা থাকবে। 3 নম্বর পয়েন্টটা আমি যেটা লিখেছি এখানে সেটা আমি শুরুতেই বলে ফেললাম যে 6 এ যারা আসছে স্কুলে যারা একেবারেই নতুন, তাদের কাছে এটা নতুন সাবজেক্ট। তাহলে আমি শুরুতেই যদি পৃথিবী গোল, আমরা কোথায় আছি, আকাশ বড় সূর্য তারা ওদের প্রথম সাবজেক্ট চ্যাপ্টারটা আমি প্রথমেই যদি চ্যাপ্টার ওরিয়েন্টেড করি, ওদের কাছে মনোগ্রাহী হয়। তাহলে ওদেরকে আগে একটু বিষয়টা সম্পর্কে বলতে হবে, ওদের কাছে মনোগ্রাহী করতে হবে, ওদের কাছাকাছি পৌঁছতে হবে, তারপরে আমরা সাবজেক্ট ওরিয়েন্টেশনে ঢুকবো। এবং যে বললাম ভূগোলের সবথেকে বড় উদাহরণ আমাদের আশেপাশে রয়েছে। প্রয়োজনে একটা ক্লাসরুমের বাইরে হবে, এখন শীত আছে, মাঠে ভাত রোদ আছে, ওদের মধ্যে দাঁড়িয়ে হবে। ছবির উপরে গুরুত্ব হবে, এটা আমার দুর্বলতা। মানে এটা নিয়ে আমার সাথে বহু মানুষের বহু দ্বিমত হয়, কিন্তু আমার এটা দুর্বলতা আছে। আমি ভূগোলটা ছবি ছাড়া হয় না। স্যারের উদ্দেশ্যটাও সেটা ছিল, মানে আমি যতক্ষণ না দেখছি ততক্ষণ হচ্ছে না। একটা ভূমিরূপ, বায়ু ক্ষয়কার্যের ফলে গঠিত একটা ভূমিরূপ আমি খুব সুন্দর করে ব্যাখ্যা করছি পারখান বা ইনসাই বাড়ছে, দেখতে কেমন সেইটা যদি না বলি বা ওদেরকে ছবি যদি না দেখায়, ওরা শুধুই মুখস্থ করার হয়ে যাবে। কিন্তু ছবিটা দেখলেই অনেক বাচ্চারা মাথায় থেকে যায় যে ছবিটা এরকম, তার মানে সংজ্ঞাটাও এরকম হতে পারে। এইভাবে অনেকে পড়াশোনা করে এবং তাদের মধ্যে আমি একজন, যে ছবি দিয়ে বহু বছর বহু ডেফিনেশন, বহু সংজ্ঞা মনে রেখেছি। আরেকটা বিষয় যেটা আমার অন্তত পক্ষে মনে হয়েছে সেটা হচ্ছে যে এই সাবজেক্টটা বোর্ড ওয়ার্কের উপরে নির্ভরশীল। সুতরাং আপনি যদি চেয়ার ছেড়ে যত বেশি বোর্ডের কাছাকাছি থাকবেন, বোর্ড ওয়ার্ক করবেন, মানে এটা আমাদের একটা শক্তি। মানে বাংলা, ইংরেজি বা বাকি সাবজেক্টের থেকে আমি মনে করি এটা আমাদের ওয়েপন, অস্ত্র। এই কারণের জন্য বলছি যে আমাদের বোর্ড ইউজ করবার অধিকারটা সব থেকে বেশি দিয়েছে এই সাবজেক্টটা। সুতরাং আমরা এটা 40 মিনিটের ক্লাস পুরো বোর্ডে, যে এত বড় বোর্ড আছে পুরো বোর্ডটাকে ভরে দিতে পারি, ছবি হতে পারে, উদাহরণ হতে পারে। তো যত বেশি সম্ভব বোর্ড ওয়ার্ক আপনি যদি করেন, আপনার ক্লাসটা তো মনোগ্রাহী হবে এবং বাচ্চাটি একটা ভালো ইমপ্যাক্ট নিয়ে বাড়ি ফিরবে, কারণ তার চোখের সামনে সবটা পরিষ্কার। আরেকটা বিষয় যেটা থাকে যে 9-10 এর ক্ষেত্রে, 9-10 এখানে অনেক স্কুলের ক্ষেত্রেই নেই, নেই, কিন্তু তবু আমি বলে রাখছি যে এই অক্ষরেখা বা দ্রাঘিমা রেখার পাঠটা 6-7 এ হয়েছে। অক্ষরেখা বা দ্রাঘিমা রেখার বিষয়টা অনেক বাচ্চা বড় হয়ে যায়, তারপর তাদের মধ্যে ধারণাটা ক্লিয়ার হয় না। সুতরাং অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা মানে দুটো চ্যাপ্টার হয়তো আছে, যে তুমি কোথায় আছো এবং পৃথিবী পৃষ্ঠের উপর যে কোনো স্থানের অবস্থান নির্ণয়, ক্লাস 6 এবং 7 এই দুটোতে একটু বাড়তি গুরুত্ব আরোপ করতে হবে বলে আমার মনে হয়। অক্ষরেখা, দ্রাঘিমা রেখা কোনটা সমান্তরাল কোনটা উলম্ব, এইটা যেন ওদের কাছে ধারণা থাকে এবং যেন ওদেরকে মুখে প্রশ্ন করলে ওদেরকে যেন ভাবতেও না হয়, ওরা যেন ওদের কনসেপ্ট থেকে জবাবটা দিতে পারে। নেক্সট যেটা আরেকটা বিষয় বলবার,
এর আগে আমার আগে যারা বক্তা যারা বিভাগীয় প্রধান তারা বলে ফেলেছে, আমি জাস্ট আরেকবার একটু বলে দিচ্ছি। প্রথম দিকে বাচ্চারাই বুঝলো, তাদের মুখের এক্সপ্রেশনটা দেখেই আপনি নিশ্চিত হবেন। আপনি শেষের কর্নারে যান, আপনি শেষের কর্নারে বাচ্চাটার মুখের এক্সপ্রেশন দেখুন, তা সে বুঝেছে কিনা তারপর আপনি নিশ্চিত হন যে আপনার বোঝানোটা সাকসেসফুল হয়েছে। প্রথম দিকে বাচ্চারা বুঝবেই, তার প্রতি আপনার কোনো ক্রেডিট নেই। ওরা ভালো করে পড়াশোনা করে এসেছে, ওরা শিখে এসেছে, ওরা জেনে এসেছে। আপনার জায়গায় অন্য কেউ থাকলে সেও ওদেরকে শেখাতে পারবে। আপনার টেরিটরিটা ওই লাস্ট বেঞ্চ কর্নার থেকে শুরু হোক, আপনি ওখানে পৌঁছান, ওই অন্ধকার কোণটায় পৌঁছে ওখানে যে বসে আছে তাকে অ্যাড্রেস করুন। যদি সে না বুঝতে পারে আলাদা করে ডাকুন, কথা বলুন, তার কোথায় অসুবিধা হচ্ছে তাকে নিয়ে একটা আলাদা কাউন্সেলিং করুন। নেক্সট, এই কথাটাও এর আগের বক্তা বলে গেছেন, এটা আমিও মনে করি, তাই জন্য আমি বলছি যে সহমত হয়ে বলছি যে কিছু একটা ভুল দেখলেন সহজেই ভুল বলবেন না। আমরা শিক্ষক আমাদের কাছে অনেক রকম ভাষার চাটুকারিতা থাকে, ভুল শব্দটাকে পাল্টে দিই। তুমি করেছো, চেষ্টা করেছো, কিন্তু এটা এরকম নয়, ওই রকম, যাতে ও কোনোভাবে ডিমোটিভেটেড না হয় আপনার থেকে। শিক্ষকরা যে কোনো বাচ্চার একটা রোল মডেল, তো আপনি যেন রোল মডেলই থাকেন সেটা আপনাকে সারা বছর চেষ্টা করতে হবে। আপনি যেন এরকম ভুল বললেন বা বকাঝকা করলেন, পরদিন তো আপনাকে আর সেই নজরে দেখবে না। ওর বেশ একটা খুব বকাঝকা করে, একটু কিছু ভুল বলবে, ও কিন্তু আপনি থেকে দূরে সরে যাবে। তাহলে আমরা ভুলটা না বলে অন্য কিভাবে তাদেরকে বোঝাতে পারি সেই দিকটার প্রতি আমাদের গুরুত্ব রাখতে হবে। নেক্সট, দুটো ক্ল্যারিক্যাল কথা বলবার খুব দরকার আছে, যে আমাদের এখান থেকে যেমন আজকে সিলেবাস দেওয়া হচ্ছে, ডে শিডিউল দেওয়া হয়েছে, কতগুলো ক্লাস আছে, কিছুদিন পর আপনারা নোটও পেয়ে যাবেন প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ। আজকেই দেওয়া হবে সেটা, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমাদের নোটও তৈরি হয়েছে। তাহলে নোটটা কি করবো স্যার? নোটটার যেটা থিঙ্কিং প্রসেস ছিল, আমি স্যারের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, স্যারের বক্তব্য এটা ছিল যে শেষের বাচ্চাটিও যেন 60 বা 70% নাম্বার নিয়ে পাস করে, সেইটার জন্য একটা নোট। তার মানে কি বাচ্চা নোট আশ্রয়ী হয়ে যাবে? সেটা যেন না হয়। কারণ গত বছর আমাদের কাছে বেশ কয়েকটি কমপ্লেন এরকম এসেছে যে বাচ্চা স্যার বাড়িতে গিয়ে পড়ছে না, শুধু আপনারা কি লেখাচ্ছেন বাড়িতে শুধু বই দেখে দেখে লিখে যাচ্ছে। আপনাকে এটাও এনশিওর করতে হবে যে ও যেন বাড়ি থেকে শুধু খাতা তৈরি করে বই দেখে দেখে না লিখে নিয়ে আসে। নোটটা একটা সাবঅর্ডিনেট জিনিস, যেটা ওদের পড়াটাকে ফ্লারিশ করতে সাহায্য করবে, তার প্রতি যেন ওরা অ্যাডিক্টেড না হয়ে পড়ে। নোটটা আপনারা ক্লাসে যারা যাবেন নিয়মিত চেক করবেন, তারা খাতাটা তৈরি করেছে কিনা সেটা দেখবেন। ওই যে বললাম, শেষ থেকে আপনার টেরিটরি শুরু হবে, শেষ জনকে দিয়ে শুরু করবেন। খাতাতে নোটটা লেখা হয়েছে কিনা, কতটা লিখেছে, বানান ভুল দরকারে খাতাগুলোকে একদিন আপনি নিজে নিয়ে রাখুন। স্কুলের চাপে আপনি কমপ্লিট করতে পারলেন না, খাতা বাড়ি নিয়ে যান, বাড়িতে গিয়ে চেক করে দিন। এরকম হতে পারে যে ও লিখে নিয়ে এসেছে, তার মধ্যে 4টে বানান ভুল আছে, আপনি রাইট দিয়ে সই করে দিলেন, পরের দিন গার্জেন বানান ভুলটা দেখে বললো যে মাস্টার ভুল বানান দিয়ে সই করে দিয়েছে। অসুবিধা নেই, আপনি দরকারে খাতা নিয়ে রাখুন, নিয়ে রেখে পরদিন চেক করে ফেলুন। 6 এর ক্ষেত্রে আমি আবার বলছি, ওটা আমাদের কাছে একটা মানে ভালনারেবল জায়গা। ওরা প্রথম আসছে, প্রথম শিখবে, প্রথম জানবে চ্যাপ্টারটা। 6 এর ক্ষেত্রে দরকারের উত্তরগুলো ক্লাসে লিখিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। যে প্রশ্নগুলো একটু কঠিন বা একটু গুরুত্বপূর্ণ সেগুলো ক্লাসে লিখিয়ে দেওয়ার চেষ্টা করুন, যাতে ওদের বুঝতে কোথাও অসুবিধে না হয়। নেক্সট, আবার সেই একই কথা আমি ফিরে যাচ্ছি যে ছবি আঁকতে শুধু না, মানে এটা আমি বললাম মানে আপনার তত্ত্ব কথা হয়ে থাকবেন, ওদেরকে এনকারেজ করতে হবে, ওদেরকে বারবার বারবার বলতে হবে। দরকারে মাসে একটা করে ক্লাস একদিন ছবির হোক, যেদিন আপনি শুধু বললেন যে আজকে আমি শুধু ছবি আঁকা বলে দেবো, আজকে আমি 5টা ছবি আঁকতে দেবো, তোমরা ছবি এঁকে আমাকে দেখাও। আমি এটা গত বছর করেছি, মানে 2টো করে ক্লাস এমন হয়েছে সেদিন শুধু ছবি এঁকেছে বাচ্চারা, সেটা ছবি ক্লাস, সেটা হোক। আপনি ছবিগুলো শুধু মুখে বলা নয়, সারা বছর থেকে ওদেরকে এনকারেজ করুন, যাতে ওরা আপনাকে দেখে আপনার কথাতে এনকারেজ হয়ে ছবিটা আঁকে। নেক্সট আরেকটা বিষয় বলবার, আমাদের রুটিনে একটা করে প্র্যাকটিক্যাল ক্লাস দেওয়া হচ্ছে, সপ্তাহে একটা করে, মানে প্রতিটা ক্লাসে বা প্রতিটা সেকশন। প্র্যাকটিক্যাল ক্লাসটা যেন প্র্যাকটিক্যালটাই হয়, থিওরি সেদিকে হবে না। প্র্যাকটিক্যাল ক্লাসের যে উদ্দেশ্যটা, ওদেরকে প্র্যাকটিক্যালের গুরুত্বটা বোঝানোর জন্য। সুতরাং প্র্যাকটিক্যাল ক্লাসে প্র্যাকটিক্যালই হয়, প্র্যাকটিক্যাল ক্লাসে থিওরি কিছু করাবে না। গত বছরও দেখেছি, মানে একটা দীর্ঘদিন সময় পর ওরা বই কেনে না, মানে হয়তো ভাবে যে বইটা খুব একটা দরকার নেই। এই সমস্যাটা আপনারাও ফেস করবেন। দরকারে এটা গার্জেনের সাথে কথা বলে, গার্জেনদেরকে এর মধ্যে ইনঅ্যাক্ট করে বই কেনানো এবং সেটাকে কমপ্লিট করবার মধ্যেও কিন্তু এই বিষয়টা থাকে। এবং এবারে আমরা যে বই সিলেক্ট করেছি
যে বইটি দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ সেই বইটি খুব ভালো, এবং সেই বইটা যদি আপনারা দেখেন মানে সিলেবাসও তাই আছে, মানে আমরা যে যে চ্যাপ্টারগুলো সিলেবাসে দিয়েছি সেই চ্যাপ্টারেরই প্র্যাকটিক্যালটা আছে। তাহলে চ্যাপ্টার ভিত্তিক অনেকগুলো এমসিকিউ এসিকিউ কলাম ম্যাচিং আছে। তাহলে আপনারা বলবেন যে স্যার প্র্যাকটিক্যাল ক্লাসে তো একদিন ছবি আঁকালেই হয়ে যায়, আমি বাকি দিন ক্লাসগুলো কি করবো? বাকি দিন ওই এমসিকিউ এসিকিউ গুলো নিয়ে পড়ে থাকবো, ক্লাসের মধ্যে ওদেরকে এমসিকিউ এসিকিউ গুলো মুখে ধরুন। স্যার বারবার একটা কথা বলে যে ব্রাইটের বৈশিষ্ট্য একটা ক্লাসে যদি 45 জন থাকে তাহলে 45 জনকেই একটা না একটা কিছু প্রশ্ন করতে হবে। যদি বানান জিজ্ঞেস করেন তো বানানও জিজ্ঞেস করতে হবে, দরকারে তাই করি, কাউকে একটা কোনো পর্বত শৃঙ্গের বানান জিজ্ঞেস করি। তাহলে আমরা যদি ওই চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ এসিকিউ কলাম ম্যাচিংটাও ক্লাসে করিয়ে দিতে পারি, তাহলে বছর শেষে বাচ্চাদের যে একটা অভিযোগ, গার্জেনদের একটা অভিযোগ, স্যার অবজেক্টিভ গুলো হচ্ছে না, তাহলে আমরা কিন্তু সেই সমস্যাটা থেকে বছরের শুরু থেকে বেরিয়ে আসতে পারি। নেক্সট যেটা বলবার যে এইটাও আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে গত বছর বেশ কয়েকটি গার্জেন, যেহেতু আমি ক্লাস টিচার ছিলাম, আমি ফেস করেছি যে স্যার আমার ছেলে বাংলাতে 50-50 পেয়েছে বা 48-49 পেয়েছে, ইংরেজিতে 50-50 পেয়েছে ফার্স্ট পেপারে, সেকেন্ড পেপারে 50-50 পেয়েছে, অঙ্কতে 50-50 পেয়েছে, ভূগোলে 35 পেল কেন? যথাযথ প্রশ্ন যে অঙ্কতে